বুদ্ধিস্টরা তো এখন তন্ত্রচর্চা করেন, খুব ভালোভাবেই করেন। বজ্রযান বুদ্ধিজমের ক্ষেত্রে তো আমরা জানি ওনারা মন্ত্রযানও বলেন সেটাকে। বুদ্ধদেবেরও তো পুজো হয়, তাই না? কিন্তু বুদ্ধদেব মূর্তি পূজা তো করেননি কখনো, বা মূর্তি পূজা নিয়ে ওনার দর্শনটা তো এই মূর্তি পূজার বাইরে, তাই না? তাহলে এই বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো দুটো ভাগে ভাগ হয়ে গেল। তার একটা অংশ হচ্ছে এই আপনি যেটা বললেন বজ্রযান, সেখানে মন্ত্রের ব্যবহার আছে, কেউ বলছে মন্ত্রযান। কালচক্রের ব্যাপার হচ্ছে কালচক্রযান। তারপরে হচ্ছে সহজযান, সহজিয়া। কেমন এই সহজিয়ার মধ্যে আবার তারও ভাগ আছে, কারণ যখন সহজযানের শুরু হয় তখন বাংলায় জাতিভেদ প্রথা চরমে। আজকে আমরা বাংলার বুকে যত বৈষ্ণবদেরকে দেখি সব বুদ্ধিস্ট। কেমন দেখবেন বৈষ্ণবদের মাথা ন্যাড়া, মাথায় চুল থাকে না, টিকিটুকু থাকে। আপনি লামাদের দেখবেন মাথায় চুল নেই। এনারাও গেরুয়া কাপড় পরছেন, ওরাও গেরুয়া কাপড় পরছেন। সবাই বুদ্ধিস্ট। হ্যাঁ, আগে বুদ্ধিস্টই ছিলেন তারা। আপনি বলুন না, অশোক, রাজা অশোক, তার আগে বাঙালির ধর্ম কী ছিল? তারা বেদ পড়তো? উদাহরণ দেখান। তারা বেদ পড়তো না। তারপরে এসছে পৌরাণিক ধারা, তারপরে এসছে ইসলাম, কেমন, তারপরে এসছে ইংরেজদের সঙ্গে খ্রিস্টান। তাহলে বাঙালি কখনো বুদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছে, কখনো আপনার খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছে, কখনো ইসলাম ধর্ম অবলম্বন করেছে। কিন্তু বাঙালি বাঙালি, বাঙালির যে কালচার সেটা সম্পূর্ণ আলাদা। বাঙালি যেখানেই যাক মাছ ভাত খুঁজবে। এবং তন্ত্রটাও বাঙালি সব জায়গায় সঙ্গে করে নিয়ে গেছে। হ্যাঁ, শুধু তাই নয়, আমার এক বন্ধুর মেয়ের বিয়ে হয়েছে কানপুরে, উত্তরপ্রদেশের ব্রাহ্মণ ঘরে। তারা ওকে রীতিমতো ভয় পায়, কালা জাদু বলে, যে বউ আমাদের বহু ও কালা জাদু জানতা হয়, বাঙ্গাল সে আয়া হ্যায়। এইটা কিন্তু আমি অনেক জায়গায় শুনেছি, মানে বাঙালিরা নাকি কালো জাদু জানে, এই কালী, কথাটা কিন্তু অনেকে বলে, মানে কালি থেকেই। কালী কলকাত্তে বালি। তাহলে এই কালী ক্ষেত্রটা কোথায়? কালীঘাট বলবে আমাদের এখান থেকে এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, এই তিন কোণার মধ্যে না। কালীর শুরু হচ্ছে আপনার তিব্বত থেকে, শেষ হচ্ছে কোথায়? গঙ্গাসাগর। এখন যেখানে বাঘ ঘুরে বেড়ায় ওখানে প্রচুর কালী মন্দির আছে। যারা সুন্দরবন সম্পর্কে রিসার্চ করে, ঠিক আছে, তারা ওখানে প্রচুর কালী মন্দিরের সন্ধান পেয়েছেন। সারা ভারতবর্ষের মানুষ বাঙালিকে কালী উপাসক বলে জানে। এবং বাঙালি যে তন্ত্রচর্চার সঙ্গে খুব আগে থেকে জড়িয়ে, এটা মানুষ জানে এবং মানে। অবশ্যই। অতীশ দীপঙ্কর, তাকে তিব্বতের রাজা ডেকে নিয়ে গেছিলেন ধর্ম শিক্ষা করতে। তা অতীশ দীপঙ্কর যান, নাগার্জুন যান। এই নাগার্জুন যখন যান, দেখুন ভালো করে, প্রচুর বইপত্র নিয়ে গেছেন তারা। যেমন তাদের নিজেদের হাতে লেখা, তাদের স্টুডেন্টদের, তাদের গুরুদের হাতে লেখা প্রচুর বই নিয়ে গেছে। এই বই নিয়ে যাওয়ার জন্য যে গার্ড ছিল, তারা নির্দিষ্ট কিছু আত্মরক্ষামূলক মারামারি জানতো, টেকনিক জানতো। সেটাই পরবর্তীকালে এই ক্যারাটে কুংফুতে রূপান্তরিত হয়েছে। আমরা ভাবছি চীনারা, জাপানিরা এত ভালো ক্যারাটে কুংফু কোত্থেকে শিখলো? এই যে সাধু মানুষরা ছিলেন, তারা আত্মরক্ষা কোথা থেকে শিখলো? এই নাগার্জুনের সঙ্গে যারা গেছিলেন সেখান থেকে ওরা শিখলো। নাগার্জুন কোথাকার লোক ছিলেন? আমাদের যে এক্সটেন্ডেড বাংলা, আগের সময় বলেছি যে উড়িষ্যা একটা অঞ্চল, আর উড়িষ্যার ঠিক নিচের দিকে হচ্ছে অন্ধ্র। এই উড়িষ্যা অন্ধ্র বর্ডার এরিয়া, যেটা জঙ্গল এরিয়া, ওইখানেই বাস ছিল নাগার্জুনের। মানে বাংলাটা তো অনেক বড় ছিল একটা সময়। হ্যাঁ, 5টা ভাগ ছিল আগে বলেছি, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড, শুম্ভ। এই পুণ্ডদেরকে কোথায় পাই? মহাভারতের সময় পাই। পৌণ্ড বাসুদেব, পদাতিক সৈন্য। এখন দেখবেন পৌণ্ড ক্ষত্রিয় বলে। তার মানে তাদের পূর্বপুরুষরা মহাভারতের যুদ্ধ করতে গেছিলেন। আপনি তো কামাখ্যায় অনেকবার গেছেন। এই তো যাব আপনার এই 21শে জুন অম্বুবাচী উপলক্ষে, 22 তারিখে 21 তারিখে এখান থেকে ট্রেনে করে রওনা দেব।
আমার যারা স্টুডেন্ট আছে প্র্যাকটিক্যাল ওদের করানোর জন্য। 22 থেকে 25 মন্দির বন্ধ থাকবে, 26 তারিখে দরজা খুলবে। সেদিনকে যজ্ঞ হবে রাত্রে, পরের দিন সকালবেলায় কুমারী পূজা হবে, ট্রেনে উঠবো, বাড়ি চলে আসবো। তাহলে এই অম্বুবাচী উপলক্ষে এবার দিয়ে 34 না 35 বছর হবে অম্বুবাচী, কারণ প্রথম অম্বুবাচীর দিনই আমি গিয়ে পৌঁছেছিলাম। দাদা, আপনি বললেন যে অম্বুবাচীর সময় আপনি বহু বছরই কামাখ্যায় থেকেছেন, খুব স্পেশাল একটা টাইম। অম্বুবাচীর সময় কামাখ্যায় ঠিক কি কি হয়? কামাখ্যায় প্রথম হচ্ছে 7-8 দিন আগের থেকে মেলা, 3 দিনের অম্বুবাচী ব্রত, ওই 3 দিন সমেত পরের 7-8 দিন ধরে মেলা হয়। দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ যায় এখানে। জপ, ধ্যান, পুরস্চরণ এগুলো হয় এখানে। জ্যোতি বা সন্ন্যাসী যারা, তারা একরকমভাবে ব্রতটা করেন, বিধবা মানুষরা একভাবে ব্রত পালন করেন, আমরা যারা ছোটোখাটো মানুষ আমরা আর একভাবে পালন করি তন্ত্রের কাজকর্ম, কেমন। তো এইভাবে এক একজন এক একভাবে পালন করেন। তবে অধিকাংশ মানুষ ঘুরতে যান, সাধারণ মানুষ কিন্তু এগুলো খুঁজে পাবে না। কামাখ্যা পাহাড়ে নির্দিষ্ট কতগুলো পঞ্চমুণ্ডী আসন আছে, সেখানে বসে যারা প্রকৃত জানেন, কামাখ্যা পাহাড়কে জানেন, বা সাধন পদ্ধতি জানেন, বা গুরুদের সঙ্গে এসছেন, বা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসছেন, তারা এই সমস্ত বিভিন্ন যে জায়গাগুলো শক্তির আকর, সেই জায়গাগুলোই বসে তারা ধ্যান জপ করেন এই কটা দিন একাগ্র মনে। কারণ এই সময় একটা বিশিষ্ট যোগ, বুঝতে পেরেছেন, সেই যোগে জপ ধ্যান করার একটা বিরাট আলাদা মাহাত্ম্য আছে। আমরা দেখি যে কামাখ্যায় যখন অম্বুবাচী চলে সে সময় আমাদের এখানে আশেপাশে সমস্ত মন্দিরে মায়ের মুখ ঢেকে দেওয়া হয়, এটা কতটা যুক্তিসঙ্গত? দেখুন, এটা একটা লৌকিক প্রথা। অম্বুবাচী ব্রতটা লৌকিক প্রথা, এটার পৌরাণিক কোনো সম্পাদনা নেই। কামাখ্যায় যে মূর্তিকে ঢেকে রাখা হচ্ছে, মন্দিরের দরজা বন্ধ থাকছে, এটা একমাত্র কামাখ্যাতেই পালনীয়। এটা বাংলার লোকাচার, পূর্ব ভারতীয় লোকাচার, এবং শুধুমাত্র কামাখ্যা মন্দিরে পালনীয়, অন্য কোথাও নয়। সে দেবতার মন্দির হোক, দেবীর মন্দির হোক, একদম এটা সম্পূর্ণভাবে অনুচিত। তার মানে আমরা অম্বুবাচীর সময় বাড়িতে দেবীর মূর্তি ঢেকে রাখবো না? না, কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো প্রয়োজনীয়তা নেই।